আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ, থাকছে টেকসই উন্নয়ন ও তরুণ প্রজন্মকে কাছে টানার নানা প্রতিশ্রুতি। জোটগত ঘোষণার পর এবার দলীয় ইশতেহার দিচ্ছে বিএনপি। নির্বাচনে প্রতিপক্ষের আচরণ করছে পুলিশ, অভিযোগ ফখরুলের। 3টি আসনে প্রার্থিতা নিয়ে হাইকোর্টে খালেদা জিয়ার রিটের শুনানি আজ। নির্বাচনের সুযোগ দিতে দিক নির্দেশনা চান বিএনপি প্রধানের আইনজীবীরা। এবং নেত্রকোনা 4 আসনে ভোটের লড়াইয়ে 3 নারী। হাওড়ের উন্নয়নে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, ভোটারদের মধ্যে চাঞ্চল্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত আইটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। কুইজ পাম্প একাদশ নির্বাচনের খবর। সমৃদ্ধির অগ্রযাত্রা অপ্রতিরোধ্য বাংলাদেশ স্লোগান নিয়ে আজ নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর কিছুক্ষণের মধ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 10 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তোলার পর তরুণ প্রজন্মকে নেতৃত্বে সম্পৃক্ত করার দিক নির্দেশনা নিয়ে একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার দিতে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশে বিদেশি সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকছে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী মারুফ রেজা, সেখান থেকে সরাসরি যোগ হচ্ছেন তিনি। মারুফ, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এবার কোন কোন বিষয় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের জানান। আফসান, আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরানো দল এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকে নির্বাচন ইশতেহার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন যে গেল নির্বাচনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্লোগান নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ যে গেল 5 বছর তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের যে সরকার থাকে সেখানে তারা এই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে, কিন্তু তারা যে কাজগুলো করে সেই তার প্রেক্ষিতে বলা যায় যে আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষিতে বলা যায় যে তারা অনেকটাই সফল। এবং এই সফলতা আওয়ামী লীগ যে সফলতাকে কেন্দ্র করে আজকে এই অবস্থানে, সেই আজকের অবস্থানকে আরও সুদৃঢ় করতে অপ্রতিরোধ্য বাংলাদেশ স্লোগান নিয়ে এবারে তারা ইশতেহার দিতে যাচ্ছেন। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এবং এই ইশতেহার কমিটির অন্যতম একজন সদস্য আমিনুর রহমান। এবার আমরা আসলে জানেন 2008 সালে যে ইশতেহারটা দিয়েছিলাম, যে সেখানে আমরা বলেছিলাম দিন বদলের কথা। আমরা এই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ থেকে আসলে বদলে দিয়ে অনেক সামনের দিকে নিয়ে যাচ্ছি। এবার আমাদের স্লোগান সেই দিন বদলের ধারাবাহিকতায় আমরা দুটা মূল স্লোগান দিচ্ছি। একটা হচ্ছে কি সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, এরপরে হচ্ছে আমার গ্রামই আমার শহর। অর্থাৎ আমরা দেশটাকে এমনভাবে সাজাবো যেন গ্রামের মানুষকে আর জীবিকার সন্ধানে শহরে আসতে না হয়। শহরে মানুষ তার চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার জন্য যে সুবিধাটা পায় সেটা আমরা গ্রামে পৌঁছে দেবো। অর্থাৎ আমরা পুরো বাংলাদেশটাকে পাল্টে দিতে চাই। কারণ আমরা একটা টার্গেট ঠিক করেছি 2041 সালে বাংলাদেশ একটা সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে সারা পৃথিবীর মানচিত্রের মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি। এবং আমরা এটুকু প্রত্যয়ের সাথে বলতে পারি 2008 সালে দিনবদলের সনদ যেভাবে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল প্রতিটি শ্রেণী পেশার মানুষ, ছাত্র, যুবক, তরুণদের মাঝে, এইবারও আমরা যেই ইশতেহার ঘোষণা করব সেটি বাংলাদেশের মানুষ ঠিক সেভাবে গ্রহণ করে নবচেতনায়, নবস্বপ্নে, নতুন উদ্দীপনায় তারা ঝাঁপিয়ে পড়বে এবং 30 তারিখের নির্বাচনের নৌকাকে ভোট দিয়ে আমাদের আলটিমেট যে টার্গেট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষ আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।
নির্বাচনী তারুণ্যের যে কাজের কর্মসংস্থান তৈরিতে তারা যে ধরনের সুযোগ সুবিধা নেওয়া দরকার সেই ধরনের ইশতেহার কিন্তু এবার থাকছে। আর আফসানা, আপনি আরেকটি বিষয় জানলাম যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগান নিয়ে গেল দশম জাতীয় সংসদ নির্বাচনে যে কাজ শুরু করে আওয়ামী লীগ, সেই কাজ সেই চিন্তা ভাবনা প্রকল্পগুলোকে আগামী মারুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানী সোনারগাঁও হোটেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ রেজা। কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার দলীয় নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। গুলশানে হোটেল লেক শোয়ে বেলা 11টায় এই ইশতেহার ঘোষণা করা হবে। ঐক্যফ্রন্ট 14 দফা দিলেও বিএনপির ইশতেহারে থাকছে 28 দফা। গুরুত্ব পাবে ক্ষমতার ভারসাম্য, প্রতিহিংসার রাজনীতি প্রতিহার, নতুন কর্মসংস্থান তৈরি, প্রশাসনিক ও অবকাঠামোর উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। এদিকে আওয়ামী লীগ 9 নির্বাচনে পুলিশই তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশে অবস্থানরত বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা শেষে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধানের শীষের প্রার্থীদের পুলিশি হয়রানির বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। এদিকে রাতের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে 25 সদস্যের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত রিটের শুনানি আজ। রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ নতুন এদিন ঠিক করে আদেশ দেন। আর খালেদা জিয়ার পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার মীর হেলাল ও ব্যারিস্টার ফায়াজ জিবরান। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। একই সঙ্গে তাকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এবারে সাত সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। বগুড়া থেকে যোগ দিচ্ছেন জাহিদ রহমান, আর ফেনী থেকে যুক্ত হচ্ছেন এতারামুল হক। প্রথমেই চলে যাচ্ছি জাহিদ আপনার কাছে। জাহিদ, আপনি তো এখন আছেন বগুড়ায়, তো ভোট নিয়ে সেখানকার মানুষের মনোভাব কি দেখছেন বা কেমন দেখছেন আমাদের জানান। আফসানা, আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু দিনটি শুরু হয়েছে এই বগুড়ায়, এবং রাতেও কিছু বৃষ্টি হয়েছিল। তবে এখন কিন্তু বৃষ্টির শীতের এবং প্রকোপ কিন্তু বাড়ছে। এর মধ্যেই কিন্তু ভোটের যে আমেজ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আপনার নগরীতে দেখতে পাচ্ছেন যে নগরীর বিভিন্ন স্থানে চলছে, অর্থাৎ ভোটারের যে প্রার্থীদের যে এখানে লিফলেট সেগুলো কিন্তু জ্বলছে। এই প্রার্থীদের যে এখানে আমি যদি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে বগুড়াতে কিন্তু জেলাতে 7টি আসন নিয়ে বগুড়া গঠিত, এবং এখানে প্রায় 25,47,000 ভোটার। আর এখানে অনেকটাই যে দশম সংসদ অধিবেশন হয়েছিল সংসদের, সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা 2টি আসন পেয়েছিলেন, জাতীয় পার্টি 3টি এবং অন্যান্য 1টি ছিল। নবম জাতীয় সংসদে বিএনপি পেয়েছিল 4টি, আওয়ামী লীগ পেয়েছিল 2টি, এবং অষ্টম এবং সপ্তমে বিএনপি পেয়েছিল আসনগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 1 এবং 7-এ কিন্তু মনোনয়ন জমা দিয়েছিল, যেটি এখনও হাইকোর্টে প্রক্রিয়াধীন রয়েছে, যে কারণে এখন পর্যন্ত সেটি সিদ্ধান্ত না আসায় অনেকটি রয়ে গেছে। এবং সেই হিসেবে এখন পর্যন্ত এখানে বগুড়ায় আরও হেভিওয়েট প্রার্থী রয়েছেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, যিনি বগুড়া 6 থেকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ইসলাম, যিনি লাঙ্গল প্রতীকে লড়বেন। রয়েছেন ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, অর্থাৎ নাগরিক আহ্বায়ক, তিনি শিবগঞ্জ বগুড়া 2 থেকে নির্বাচিত করবে ধানের শীষে। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন শরীফুল ইসলাম, যিনি লাঙ্গলে লড়বেন।
তো সব মিলিয়ে বগুড়ায় যে প্রার্থীদের যে বিচরণ এবং যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা জাতীয় সংসদ আসনে নির্বাচন করছেন। আর গুড়ি গুড়ি বৃষ্টি এবং শীতের যে প্রকোপ সেটিও বাড়ছে, তারপরেও এখানে যে ভোটের আমেজ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে বগুড়ায় গতকালকেও কিছু ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। লাঙ্গল প্রার্থী যিনি আছেন মহাজোটের, তিনি কিন্তু অভিযোগ করেছেন তার প্রার্থীতা বাধা দিচ্ছেন। তো এই যে মহাজোটের ইতিমধ্যে কিন্তু ইশতেহারের প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু মহাজোট তাদের যে নির্বাচনের ইশতেহার আছে সেটি প্রকাশ করবেন। আমরা যতটুকু জানি যে মহাজোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকেই মূল ভিত্তি করে আগামী দিনের ইশতেহার ঘোষণা করা হবে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টও তাদের ইশতেহার ঘোষণা করেছেন, অর্থাৎ ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীরা এবং দলগুলো যে প্রক্রিয়া অবলম্বন করছে সেই অবলম্বনের ধারাবাহিকতা কিন্তু সবকিছু চমকই কিন্তু রাখা হচ্ছে আগামী নির্বাচনের জন্য, অর্থাৎ 30 তারিখ যে ভোট হবে। আরেকটি বিষয় হচ্ছে যে 28 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন এবং তাদের যে প্রার্থীদের কাছে তাদের যে বক্তব্য, যেই প্রতিশ্রুতি সেটিও তারা তুলে ধরতে পারবেন। এরপর নির্বাচন বিধি মোতাবেক তারা কিন্তু আর প্রচারণায় অংশ নিতে পারবেন না এবং 30 তারিখ যে ভোট হবে সেই ভোট কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলবে। অর্থাৎ সব মিলিয়ে এই যে ভোটের যে আমেজ, যেটি পরিবেশ বলা চলে, এবং প্রার্থী বিশেষ করে বড় বড় দলগুলো রয়েছে বরাবরের মতো, তারাই কিন্তু মূল প্রতিযোগিতায় রয়েছেন এবং মূল প্রতিযোগিতার অংশ হিসাবেই তারাই কিন্তু ভোটারদের চোখে এগিয়ে আছেন। তবে সবচেয়ে বেশি ভোটাররা যে জিনিসটা মনে করেন যে তাদের প্রতিশ্রুতি শুধু নয়, সেটি কর্মক্ষেত্রে বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়নটা যদি সঠিক হয়, অর্থাৎ উন্নয়ন যে বলা হচ্ছে, অর্থাৎ যে সংসদ আসনে যারা থাকবেন প্রার্থীরা, বিশেষ করে এই বগুড়ার বাসীরা যারা বলছেন যে এখানে যে উন্নয়নটা হবে এবং সংসদীয় আসনে সেই অংশ দিয়ে তারা কিন্তু ভোটটা করবে। সব মিলিয়ে কিন্তু ভোটারদের যে উচ্ছ্বাস এবং আনন্দ এবং শঙ্কা সবকিছুই কিন্তু বিরাজ করছে সব মিলিয়ে। জাহিদ, আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে সেখানে তো তরুণ ভোটাররা এবার অনেক বেড়েছে, তো সেখানে তরুণ ভোটারদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? তরুণ ভোটাররা আসলে যেটি বলছিলেন যে সেটি তারা কিন্তু সবসময় যেহেতু ভোটের দেখা গেছে অনেকে নতুন ভোটার রয়েছেন, তাদের মধ্যে আলাদা একটা উৎসাহ কাজ করে, তারা কিন্তু ভোট দিতে চায় এবং প্রথম ভোটটা যিনি দিবেন অনেক সময় বিচার বিবেচনা করেই কিন্তু তারা ভোটটা দেন এবং যোগ্য প্রার্থীকে দেন। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সহজেই কিন্তু তাদের পক্ষে আনাটাও অনেকটা কঠিন, কারণ সব বাস্তবতা বিবেচনা করেই তারা ভোটটি দেন। আর বিশেষ করে তরুণরা যেটা চান সেটা হচ্ছে যে উন্নয়ন চান, পাশাপাশি তাদের যে কর্মক্ষেত্রের ব্যবস্থা সেটি চান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সব মিলে কিন্তু তরুণরা একটা বড় ধরনের ভূমিকা রাখে নির্বাচনে। তবে এখানে আমি যেটা জানি যে এখানে নারী ভোটারদের সংখ্যা একটু বেশি, তো সব মিলে যদি নারীরাও কিন্তু এখানে ভূমিকা রাখতে পারবেন, এই ভোটের প্রার্থীরা অর্থাৎ যাদেরকে ভোট দিবেন ভোটের ফলাফলে কিন্তু তারা ভূমিকা রাখবেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে বগুড়া যে 7টি আসন সেটি কিন্তু সবসময়ই কিন্তু দেখা গেছে যে বিএনপি প্রার্থীরা এখানে বেশি জয়ী হয়েছেন। তবে গত কয়েকবার দেখেছি এখানে যে মহাজোটের প্রার্থীরা এগিয়ে আছেন। তো সব মিলে যেহেতু এখানে হেভিওয়েট প্রার্থী আছেন, বেগম জিয়ার আসনটি রয়েছে, এদিকে এখনও সিদ্ধান্ত হয়নি, রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া 6 থেকে নড়ছেন, মাহমুদুর রহমান মান্না ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক আহ্বায়কের তিনিও কিন্তু লড়ছেন বগুড়া 2 আসন থেকে। তো সব মিলে কিন্তু বগুড়ার হেভিওয়েট প্রার্থীর সংখ্যা বেশি এবং এটাই কিন্তু খুব জমজমাট হবে। আর মহাজোটের পক্ষ থেকে এখানে বিগত সময় যারা সংসদ সদস্য ছিলেন তারাও প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে। আফসানা। জাহিদ, আপনি থাকুন সেখানে, আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী এহতেরামুল হকের কাছে। তিনি আছেন চট্টগ্রামে। তো এহতেরাম, চট্টগ্রামে নির্বাচনকে সামনে রেখে দুঃখিত ফেনীতে চলে যাচ্ছি। তো ফেনীতে আছেন আমাদের এহতেরামুল হক সহকর্মী। এহতেরাম, ফেনীতে ভোটের প্রচারণা কেমন দেখছেন আমাদের জানান। জি আফসানা, আমি এই মুহূর্তে আছি ফেনী সংসদীয় 1 আসন যেটি
পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী এই 3 উপজেলা মিলে। আপনাকে যদি আমি একটু বলি যে এই ফেনী জেলায় মোট 3টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে এই ফেনী 1 আসনে 3টি উপজেলা নিয়ে, অর্থাৎ ফেনী জেলায় মোট 6টি উপজেলা, তার মধ্যে 3টি উপজেলা নিয়ে এই ফেনী 1 সংসদীয় আসন। আপনাকে যদি আমি বলি এই আসনটি সম্পর্কে একটু, যে এই আসনে এবারে নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 9 জন প্রার্থী রয়েছেন। তবে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি এই নির্বাচনে, যে এখানে আসলে একাধিক প্রার্থী থাকলেও 3 জন প্রার্থী রয়েছেন যাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি একটি নির্বাচনী লড়াই হবে, এমনটি আমরা ভোটের নির্বাচনী সমীকরণ এবং এখানকার স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি। এখানে আসলে মূল যে প্রার্থী রয়েছেন তিনি হলেন মহাজোট প্রার্থী জাসদের নেতা শিরিন আক্তার, তিনি নৌকা প্রতীকে এখানে নির্বাচন করছেন। তার সঙ্গে আছেন আরেকজন বিএনপির মুন্সি রফিকুল আলম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ আবদুল্লাহ, তিনিও বেশ জনপ্রিয় এখানে, এবং তিনি আপেল মার্কায় নির্বাচন করছেন। এই 3 জন প্রার্থীর মধ্যে আসলে মূল লড়াইটি হবে, এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ফেনী 1 আসন থেকে কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেটি দেখার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের। তো আমরা আসলে এই নির্বাচন নিয়ে আমরা এখানে গতকাল থেকে এই বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি। তো আমরা এখানে কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলে নিতে চাই যে আসলে তারা কি, আসলে আপনারা এখানে কেমন প্রচারণা চলছে প্রার্থীদের? ভালো প্রচারণা চলছে, কোনো সহিংসতা নাই। যে আপনি একটু বলবেন যে আপনাদের এলাকায় কি কি হওয়া দরকার, বা প্রার্থীরা আমাদের, আমরা চাই আমাদের প্রার্থীর কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই। আমরা আমাদের বিভিন্ন অসঙ্গতি যেগুলো আছে সেগুলো আমরা এই সঙ্গত করতে চাই, আমাদের সব কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা দেখতে চাই। আমাদের এই হলো আশা, আমাদের প্রার্থীর কাছে আমাদের এই হলো সবচেয়ে বেটার আশা। জি, আপনি বলবেন আপনাদের এই এলাকায় কোন কোন জায়গায় বেশি উন্নয়ন দরকার? আমাদের এলাকায় সব জায়গাতে উন্নয়নের দরকার আছে। আমরা চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আপনি কি কিছু বলবেন যে আপনার এলাকায়? জি, আমাদের এটা ফেনী 1 আসন, এখানে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এই 3টা থানা নিয়ে 1 আসন। এখানে অধ্যুষিত খালেদা জিয়ার এলাকা, এখানে ত্রিমুখী লড়াই হবে। এখানে শেখ আবদুল ভাই আছে আপেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির আছে দানাশিস মজনু ভাই, এবং আওয়ামী লীগের মনোনীত মহাজোটের থেকে আছে শিরিন আক্তার আফা। মোটামুটি আমরা আশা করছি এখনও স্বাভাবিক পরিস্থিতি আছে, 30 তারিখও আমরা স্বাভাবিকভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবো। এখানে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঘটনা আমরা এই পর্যন্ত পাইনি। ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থা আমরা ভোট দিতে পারবো আশা করি। জি, আরেকজন ভোটারের সঙ্গে কথা বলছে। আচ্ছা, আপনাদের কাছে প্রার্থীরা কেমন যাচ্ছে আর কি, প্রার্থীরা একটু বলবেন? আমরা চাই যে উন্নতি হয়েছে, উন্নতি চাই, আর সুস্থভাবে ভোট দিতে পারি, কেন্দ্র যাইতে পারি, এইটাই আমরা চাই। আপনাদের কাছে প্রার্থীরা আসলে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে? বিভিন্ন দুর্নীতিমুক্ত করবে এবং এলাকার উন্নয়ন করবে, প্লাস সবার নিরাপত্তা নিশ্চিত করবে, সবার এই যে সবার সমান লেভেল প্লেইং করবে, এটাই প্রতিশ্রুতি দিচ্ছে আর কি প্রার্থীরা। এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বেকারত্ব দূরীকরণ করবে, দারিদ্র্য দূরীকরণ করবে, এই সময় প্রতিশ্রুতি দিচ্ছে। আচ্ছা, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ইশতেহার দিচ্ছে যে তারা সামনে নির্বাচনে জয়ী হলে কি কি করবেন। তো আপনি একটু কি বলবেন যে আপনি কি বলবেন যে আপনাদের কি দরকার সংক্ষেপে একটু? কোনটা? জি, আসলে জি, একটু আপনাকে যেটি বলছিলাম যে এই আসনটি আসলে গত কয়েকটি নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে 2014 সালে এখান থেকে জাসদের প্রার্থী জয়ী হয়েছিলেন। তার আগের 4টি নির্বাচনে কিন্তু এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নির্বাচিত হয়েছিলেন। তো আমার কাছে নির্বাচন নিয়ে ফেনী 1 আসনের এই ছিল এখানকার তথ্য। আফসানা, ধন্যবাদ এহতেরাম এবং জাহিদ, আপনাদের দুজনকেই। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান ও ফেনী থেকে এহতেরাম মূল জানাচ্ছিলেন ভোটের খবর। 3 নারীর দারুণ লড়াই জমতে যাচ্ছে নেত্রকোনা 4 আসনে। হাওর বেষ্টিত এই আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগের রেবেকা মোমিন, বিএনপি তাহমিনা জামান এবং সিপিবির জলি তালুকদার। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সেখানকার ভোটার ও নারী সমাজ। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। নেত্রকোনার হাওর অঞ্চলের 3 উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি নিয়ে গঠিত নেত্রকোনার 4 সংসদীয় আসন।
এই আসনে আওয়ামী লীগ, বিএনপি ও সিপিবির প্রার্থী হয়েছেন যথাক্রমে রেবেকা মমিন, তাহমিনা জামান ও জলি তালুকদার। বড় দলগুলো নারী প্রার্থী দেয়ায় জেলার সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটাররা বলছেন 3 নারীর প্রতিদ্বন্দ্বিতা হবে দারুণ উপভোগ্য। 3 জন নারী প্রার্থী আমাদের নারী সমাজের জন্য সুখবর। এখন আলোচনা মূল কেন্দ্রে তারা আছেন, আমরা নারীরা তাদের দেখে উৎসাহিত হচ্ছি। প্রার্থী হতে পেরে খুশির পাশাপাশি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন 3 নারী প্রার্থী। আমি সবার দোয়া চাই, আমার এলাকাবাসীর দোয়া চাই। শেখ হাসিনার উন্নয়ন আপনাদের জানো, সমস্ত বিশ্ব ওনার উন্নয়নের জন্য বিস্মিত হচ্ছে। তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, তাদের কোনো বাধা না হয়, তাহলে হচ্ছে সেই শ্রমিক মেহনতি মানুষের প্রতিনিধি যারা কাস্তে এবং আরো বামজোটের যে মার্কাগুলো আছে তাদেরকে নির্বাচিত করবে। আমার স্বামী যেসব অসমাপ্ত কাজ রেখে গেছেন তা পরিপূর্ণ করার চেষ্টা করব এবং সার্বিক উন্নয়নের চেষ্টা করব। নারী প্রার্থী দেয়ায় দলগুলোর প্রশংসা করেছেন স্থানীয় নারীবাদী ও বিশিষ্টজনরা। তারা বলছেন এটি নারীদের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 3 জন নারী সরাসরি নির্বাচনে প্রতিযোগিতা করতেছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ। এলাকার মানুষের সুখে দুঃখে আমরা তাদেরকে পাশে পাই। আগামী নির্বাচনে আমরা তাদের মধ্যে একজনকে বেছে নেব। 30 ডিসেম্বরের ভোটে 3 নারীর কে বিজয়মাল্য পড়বেন তা দেখার অপেক্ষায় নেত্রকোনাবাসী। সুরাইয়া মুন্নি, RTV। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জয়নাল আবেদিন ফারুকের অনুসারীরা। রোববার রাতে সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নৌকা প্রতীকের সমর্থকরা। ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোর্শেদ আলম কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। ঘটনাস্থল পরিদর্শন করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের সোলানিয়া বাজারে আনন্দ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই গণসংযোগ চালান বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক শামসুল আলম সুমন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র আবু জাফর টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব BSc, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজিদুল হক তানভীর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হয়ে মধ্য বাজারে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় বক্তারা 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে পুনর্নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। নোয়াখালী সহ সারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। রোববার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় FBCCI এর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, বেলাল আহমেদ ভুইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মোর্শেদ আলমের পক্ষে বারগাঁও ইউনিয়নের কাশীপুর বাজারে গণসংযোগ করেন মোহাম্মদ জসিমউদ্দিন। বাংলাদেশে অনেক উন্নয়ন দিয়েছে যেটা দৃশ্যমান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব কিছু উন্নয়ন হয়েছে, উন্নতি দিয়েছে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নটাকে ত্বরান্বিত করবেন, আপনারাও সুখে শান্তিতে থাকতে পারবেন। পৌষের শুরুতে ঘন কুয়াশা না থাকলেও ঘূর্ণিঝড় ফেতাইয়ের কারণে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও হিমেল হাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শীত বাড়তে শুরু করেছে। দুদিনে টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। ঠান্ডার প্রকোপ বাড়ায় সর্দি, কাশি ও জ্বর সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের প্রকোপে ফরিদপুর, হিলি, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড় সহ বিভিন্ন জেলার মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
দর্শক, এই মুহূর্তে হোটেল লেক শোরে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা চলে যাচ্ছি সেখানে। রুবেল, বিএনপির ইশতেহার সম্পর্কে কি আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে আজকের ইশতেহার প্রকাশ করবেন এবং গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট যে ইশতেহার ঘোষণা করেছেন তার সঙ্গে বেশিরভাগ মিল রেখেই তারা ইশতেহার ঘোষণা করছেন। তবে তার মধ্যে চাকরিতে বয়সসীমা থাকছে না, এই বিষয়টিও থাকছে বিএনপির। একই সাথে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রত্যাহারের বিষয়টিও থাকছে এবং বিশেষ করে পুলিশের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা তারা নিয়ে আসছে, রেশনিং এর বিষয়গুলি এবং সাব ইন্সপেক্টরদের তাদের চাকরিতে যে ইনক্রিমেন্টের বিষয়গুলি সেগুলি তারা 6 মাস পর পর বাড়ানোর একটি প্রত্যাশা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন এবং তারা ক্ষমতার ভারসাম্য এবং টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এসব বিধানগুলি রেখে আমরা যতটুকু জানতে পারি যে এখন পর্যন্ত 28টি বিষয়কে তারা গুরুত্ব দিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি তারা প্রকাশ করতে যাচ্ছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10:30 নাগাদ এই প্রতিশ্রুতি ঘোষণা করার কথা রয়েছে, যেহেতু গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন এবং তার পরের দিনই বিএনপি মানে যাদের সাথে জোট ঐক্যফ্রন্টের তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন। তবে যারা ইশতেহার কমিটিতে রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের নির্বাচনী ইশতেহারে বেশ কিছু চমক থাকছে। তবে কি কি চমক থাকছে তা এখনই পরিষ্কার না করলেও কিছুক্ষণ পরে আমরা হয়তো সেই বিষয়গুলি জানতে পারবো। তবে তারা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই নির্বাচনী ইশতেহার তৈরি করেছে বলে জানিয়েছেন ইশতেহার কমিটির সদস্যরা। বেকার সমস্যার সমাধান এবং একই সাথে কর্মসংস্থান সৃষ্টি দেশে বিদেশে সেই বিষয়গুলো তারা গুরুত্বের সাথে দেখছেন। পররাষ্ট্র কূটনৈতিক সকল বিষয়গুলি সমান গুরুত্বের সাথে একই সাথে জলবায়ু এবং বিদ্যুৎ জ্বালানির বিষয়গুলো তারা মাথায় রেখেছেন। একই সাথে মানুষের যাতে উন্নয়ন হয় সেই বিষয়গুলি মাথায় রেখে কাজ করছেন। প্রতিহিংসার রাজনীতি তারা বন্ধ করারও একটি প্রতিশ্রুতি রাখছেন। তাদের অঙ্গীকারে রয়েছে সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গঠনে দেশের উন্নয়নে কাজ করতে চায় বিএনপি এবং সবকিছু মিলিয়ে তাদের যেসব প্রতিশ্রুতি রয়েছে তা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিএনপির যারা প্রতিশ্রুতিতে রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং বিএনপির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যে আসলেই হয়তো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা শুরু হবে। আসলে বিএনপি যেহেতু 10 বছর ক্ষমতা নেই এবং মাঝখানে একটি নির্বাচনে তারা অংশ নেয়নি 2014 সালে, যার কারণে দীর্ঘদিন সংসদের বাইরে ছিল বিএনপি এবং আগামী একাদশ নির্বাচনে তারা চাচ্ছেন যে নির্বাচনের পরিবেশ এখনো নাই দাবি করেছেন এবং বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রতিশ্রুতি যা দিচ্ছেন তারা তা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সেই ক্ষেত্রে বিএনপি আসলে তাদের প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন। মানুষ তাদের আসলে প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নির্বাচনের জন্য এবং নির্বাচনী ইশতেহারকে কেন্দ্র করে মানুষ ভোট প্রদান করে। এখন নির্বাচন যেহেতু আজকে একই সাথে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা হচ্ছে এবং বিএনপির ইশতেহার ঘোষণা করা হচ্ছে, কার ইশতেহার কতটা আকর্ষণীয় হয় সেই বিষয়গুলি এখন দেখার বিষয় এবং মানুষ কাদের ইশতেহারে ভুলে তাদের পক্ষে ভোট দেয় সেই বিষয়টি এখন রয়েছে। এই ছিল আমার কাছে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার কেন্দ্র থেকে সবশেষ খবর। ধন্যবাদ রুবেল। দর্শক, গুলশানে হোটেল লেক শো থেকে বিএনপি নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজারে আছেন সহকর্মী চৌধুরী ভাস্কর হোম। সেখানকার 4 আসনের নির্বাচনী হালচাল জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ভাস্কর, আমরা জানতে চাচ্ছি যে মৌলভীবাজারে নির্বাচনী মাঠের হালচাল কি বা কি অবস্থা আছে আমাদের জানান। অবস্থান করছি আমি। এখানে বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এবং নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন 1991 সাল থেকে টানা 5 বারের নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি। এই দুই প্রার্থী তাদের নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে মোট 4টি নির্বাচনী আসন অর্থাৎ মৌলভীবাজার 1, 2, 3 এবং 4। এই আসনে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের মোট 19 জন প্রার্থী তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং লিফলেট বিতরণ করছেন। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা থেকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে প্রার্থীদের টাঙানো নির্বাচনী পোস্টারগুলো। তবে প্রার্থীরা বৃষ্টিতে ভিজেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং গণসংযোগ সহ লিফলেট বিতরণ করছেন।
আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, মৌলভীবাজার 2 আসন যেটা কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত 2 সাংসদের মধ্যেই। এখানে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকসির সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর দীর্ঘদিন রাজনীতির বাইরে থেকে এবং নির্বাচনের বাইরে থেকে এবার তিনি এই ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলাউড়ার বিএনপির নেতা, সংসদ সদস্য এবং 2বারের সাবেক সংসদ সদস্য, তিনিও 11 এই নির্বাচনে মহাজোট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজার জেলার 4টি নির্বাচনীয় আসনের প্রচারণা চলছে। এখন পর্যন্ত কোথাও আসন যদি লঙ্ঘন কিংবা প্রচারণায় কোনো প্রকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার খবর আমরা পাইনি। এই ছিল মৌলভীবাজার জেলার 4টি নির্বাচনীয় আসনের আমার কাছে সর্বশেষ তথ্য। আফসানা। ধন্যবাদ ভাস্কর। দর্শক, এতক্ষণ মৌলভীবাজার থেকে সেখানকার নির্বাচনী হালচাল সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর হোম। কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। শিক্ষার্থীদের পরীক্ষা শেষের পাশাপাশি সাপ্তাহিক ছুটি কাটাতে সৈকতে ভিড় করেছেন লাখো পর্যটক। তাদের পদভারে মুখরিত হোটেল মোটেল সহ সৈকত নগরীর সব এলাকা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহমান শাহিনের সহায়তায় সুরাইয়া মুনের রিপোর্ট। সাগরে নীল জলরাশি আর দিগন্তের বিষয়ে চোখ রাখতে সৈকতে ঢল নেমেছে সৌন্দর্য পিপাসু পর্যটকদের। স্কুল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন সমুদ্র গাহনে। যান্ত্রিক নগর জীবনের ক্লান্তি মুছে সাগর তীরে সবাই খুঁজে ফিরছেন একটুখানি শান্তি। আসছি বাবা মার সাথে, এখানে পরীক্ষা দিয়ে এসে খুব ভালো লাগছে। আমরা জামালপুর থেকে আসছি, ছুটি পাইছি, এজন্য বাবা মার সাথে ঘুরতে আসছি। কক্সবাজারে অনেক ভালো লাগতেছে। সমুদ্র দেখতে আসা মানুষের পদভারে মুখরিত কক্সবাজারের হোটেল মোটেল আর বিপণী বিতানগুলো। এখানে যদি কেউ না আসে বুঝতেই পারবে না এখানে পরিবেশ বা এখানে কত মজা বা আনন্দ করা যায়। আসলে আমার জীবনে আমি আর কখনো আসিনি, এই প্রথম বাচ্চাদের উচিল্লা আসা হয়েছে, খুব ভালো লাগতেছে। বাড়তি পর্যটকের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে স্থানীয় প্রশাসন। কেউ যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হন সেই দিকটুকু মাথায় রেখে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়ে থাকি। মোবাইল কোর্ট বিচে কাজ করছে। আমাদের এই আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে এই জন্য বিচে আলোকায়ন করা হয়েছে। আমাদের মেরিন ড্রাইভে আলোকসজ্জা করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা যাচ্ছেন হিমছড়ির ঝর্ণা, দরিয়ানগর ইকো পার্ক, দুলাহাজরা সাফারি পার্ক সহ কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। সুরাইয়া মুন্নি, RTV। এখন প্রবাসী সংবাদ জানাচ্ছেন সহকর্মী ইমরুল হাসান। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল FM বোরহান উদ্দিন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাংলাদেশ সরকারের প্রদত্ত কর্মসূচির আলোকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার বাংলা ও ইংরেজি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়ী ফুল তৈরি উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেদ্দার বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা, জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা। এদিকে যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিজয় দিবস পালন করেছে। রাষ্ট্রদূত SM আবুল কালামের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা ফরিদ হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন যথাক্রমে ডিফেন্স অ্যাটাশে শাহ সগিরুল ইসলাম, প্রথম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান সহ সোনালী ব্যাংক প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াকুব, শাহনেওয়াজ নজরুল, সাদেক হোসেন, শেখ এহসানুল হক খোকন সহ অনেকেই। দরা দুবাই নাইফ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন কাভানা গ্রুপের 6ষ্ঠ শাখা উদ্বোধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর রফিক আহমেদ, প্রতিষ্ঠানের স্পন্সর মোহাম্মদ আহমেদ মোবারক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক মোহাম্মদ কাউসার, আয়ুব আলী বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন মীর আহমেদ, কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গনি চৌধুরী, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, সাংবাদিক মাহবুব হাসান হৃদয় সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও
রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশি প্রতিষ্ঠান MMI গার্ডেনের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে বক্তব্য রাখেন আয়োজনের প্রধান উদ্যোক্তা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মালিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুব আলী বাবুল, ইঞ্জিনিয়ার নওশের আলী, ইঞ্জিনিয়ার আবু নাসের, ইসমাইল গনি চৌধুরী, মাহবুব আলম মানিক সহ অনেকেই। জাতীয় কর্মসূচির আলোকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে জেদ্দার বাংলা মাধ্যম স্কুল এবং ইংরেজি মাধ্যম স্কুলের ৬০ জন শিক্ষার্থীরা। মহান মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্মরণ, বিজয়ের মাসে বিজয় ফুল তৈরির মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করাই এই আয়োজনের লক্ষ্য বলে জানান কর্তৃপক্ষ। প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পরিষদের কর্মকর্তাগণ। ইমরুল হাসান, RTV। দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এই বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় দেশবাসী এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে। আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা বোনকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আমি আমার সমবেদনা জানাচ্ছি এবং মুক্তিযোদ্ধাদের জানাই আমার সালাম। আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, আমার 3 ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, 10 বছরের আমার ছোট্ট ভাইটি শেখ রাসেল এবং কামাল ও জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা ও রোজি, আমার বাবার সহোদর শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের সামরিক সচিব কর্নেল জামিল সহ সেই রাতে যারা আমাদের পরিবারের যে 18 জন সদস্য শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককে এবং গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সরওয়ার্দী এবং মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে। আমাদের মাতৃভাষা বাংলা, বাংলার মর্যাদা অর্জন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন সেই ভাষা শহীদদের প্রতি আমি আবার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মরণ করছি 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী হাবিবুর রহমান সহ 22 জন নেতা কর্মীর প্রতি শ্রদ্ধা স্মরণ করছি 2001 সালের পর বিএনপি জামাত জোটের সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া, আওয়ামী লীগ নেতা, শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন সহ 21,000 নেতাকর্মীকে 2014 সালে 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকালে এবং
2015 সালে 4 জানুয়ারি থেকে বিএনপি জামাত জোট পরিচালিত অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় যারা জীবন দিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সেলিম, দেলোয়ার, নূর হোসেন, বাবুল, ফাত্তা সহ রাউফুল বসুনিয়া স্বৈরাচার বিরোধী এবং ভোটের অধিকার আদায়ের আন্দোলনের সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। সমবেত সুধী মণ্ডলী, প্রিয় দেশবাসী, 2008 সালের সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা 10 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীকে লক্ষ্য করে আমরা নির্বাচনী ইশতেহার রূপকল্প 2021 ঘোষণা করেছিলাম, যার মূল লক্ষ্য ছিল মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। 2014 সালের দশম নির্বাচনের আগে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে রূপকল্প 2041 আমরা ঘোষণা করেছিলাম। আপনারা 5 জানুয়ারি নির্বাচনে দ্বিতীয়বারের মতো সরকার পরিচালনার ম্যান্ডেট দিয়ে সেই রূপকল্প বাস্তবায়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে সুযোগ দিয়েছেন সাফল্যের সবটুকু এদের দেশবাসী আপনাদের। শুধু আজকে বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলিয়ান। ছোটোখাটো অভিজ্ঞতা বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না। 2015 সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে। 2018 সালে মার্চ মাসে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। আমাদের দেশে মাথাপিছু আয় 2006 সালে যেখানে $543 মার্কিন, তার থেকে বেড়ে $1751 মার্কিন উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $3 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে $33 বিলিয়ন উপর। দারিদ্র্যের হার 2006 সালে যেখানে 41.5% ছিল, সেখানে আজকে 21.8% হ্রাস পেয়েছে। অর্থনৈতিক অগ্রগতি সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি আজ বাংলাদেশ। বিগত 10 বছরে বাংলাদেশকে জিডিপির আকার প্রায় 5 গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে 4,82,000 কোটি টাকা থেকে প্রায় 22,50,479 কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 31তম। HBSCর প্রক্ষেপণ অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। 2005-06 অর্থ বছরে বাজেটের আকার ছিল 61,000 কোটি টাকা, সেখানে 2018-19 অর্থ বছরে বাজেটের পরিমাণ প্রায় 7.6 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 4,64,573 কোটি টাকা। 2005-06 অর্থ বছরে রপ্তানি আয় ছিল মাত্র $10.52 বিলিয়ন মার্কিন। 2017-18 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে $36.67 বিলিয়ন মার্কিন উন্নীত হয়েছে। 2021 সাল নাগাদ $60 বিলিয়ন মার্কিন রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ ভূখণ্ডের যা কিছু মহৎ অর্জন ও প্রাপ্তি সব কিছু অর্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। 1948 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় অভিষিক্ত করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার উৎখাত এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগে তিনি মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করার। শূন্য কোষাগার, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বন্ধ কলকারখানা নিয়ে জাতির পিতা পথ চলা শুরু করেছিলেন। থেকে দেশে ফিরিয়ে এনে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা ছিল এক দুরূহ কাজ।
তার উপর শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এইসব প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে মাত্র 3.5 বছরে দেশকে অনেকটা স্বাভাবিক অবস্থায় তিনি ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হয়েছিল, আর তখনই দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হল। তার হত্যার পর 1975 পরবর্তী শাসকেরা বাংলাদেশকে পরনির্ভরশীল ভিক্ষুকের দেশে পরিণত করেছিল। 1975 থেকে 1996 সাল, এ সময় বহির্বিশ্বে বাংলাদেশের পরিচিতি ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে। বাংলাদেশ মানেই ছিল বন্যা, খরা, জলোচ্ছ্বাস, কঙ্কালসার মানুষের দেশ। 21 বছর পর 96 সালে 12 জুনের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। একুশ বছর পর আবার বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পায়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। 1996 থেকে 2001 সাল, এই 5 বছর ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ। আর্থসামাজিক খাতে দেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে। এ সময় আমরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং ভারতের সাথে 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করি। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ ও খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। এছাড়া কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করি। দুস্থ অসহায় মানুষের জন্য দুস্থ ভাতা, স্বামী পরিত্যক্ত বিধবা মহিলাদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তিনিবাস, আশ্রয়হীনদের জন্য আশ্রয় প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা জনগণের দৈর্ঘ্যে পৌঁছে দেওয়া ইত্যাদি কর্মসূচি আমরা চালু করি। 2001 সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করা হয়। 2001 পরবর্তী 5 বছর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এদেশের সাধারণ মানুষের জন্য এক বিভীষিকাময় সময়। হত্যা, ধর্ষণ, লুটপাট, রাষ্ট্রীয় সন্ত্রাস, জনজীবন ছিল অতিষ্ঠ। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া, সংসদ সদস্য হাসানুল্লাহ মাস্টার, খুলনার অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজউদ্দিন সহ 21,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করে হাওয়া ভবন তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করা হয়। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, জেএমবি, হরকাতুল জিহাদ সহ নানা ধরনের জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি করা হয়। যশোরের উদীচির অনুষ্ঠান, রমনা বটমূলে বাংলা নববর্ষের অনুষ্ঠান, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস এবং পল্টনে সিপিবির সভায় বোমা হামলা, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বোমা হামলা করে হত্যার চেষ্টা। 2005 সালের 17 আগস্ট সারা দেশে 500 স্থানে একযোগে বোমা হামলা। একই বছর গাজীপুর বার ভবনে বোমা মেরে 10 জন হত্যা, শহীদপুরে 2 বিচারক হত্যা সহ সারা দেশে অসংখ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে এইসব জঙ্গি গোষ্ঠী। 2004 সালের 21 আগস্ট বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের র্যালিতে নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়। আল্লাহর অশেষ রহমতে আমি ব্যক্তিগতভাবে প্রাণে রক্ষা পেলেও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ 24 জন নিরীহ মানুষ নিহত হয় এবং 500 জনের বেশি মানুষ আহত হয়। আহতদের অনেকেই এখনও সেই অসংখ্য স্প্লিন্টার নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন যাপন করে যাচ্ছে। সেই অন্ধকারাচ্ছন্ন 7টি বছর অতিক্রম করে 2009 সাল থেকে আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করেছি। প্রিয় দেশবাসী, একাদশ নির্বাচনকে সামনে রেখে আমরা আবারও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগান সম্বলিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আমাদের ইস্তেহার এমনভাবে তৈরি করেছি যাতে আমরা তা বাস্তবায়ন করতে পারি। একই সঙ্গে 2008 এবং 2014 সালের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনাগুলোর ধারাবাহিকতা 2018 নির্বাচনী ইস্তেহারেও সংরক্ষিত রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহার পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। এখানে এই স্বল্প সময়ে তা সবিস্তারে তুলে ধরা সম্ভব নয়, কারণ আমাদের অর্জন অনেক বেশি। আমি
অতি সংক্ষিপ্ত আকারে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। গণতন্ত্র, নির্বাচন ও কার্যকর সংসদ। বিগত 10 বছর জাতীয় সংসদই ছিল সকল রাষ্ট্র কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করব। সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম, বিচার বিভাগকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা নেওয়া হবে। আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা। বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারক নিয়োগের পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিতকরণ, বিচারকদের জন্য যৌক্তিক বেতন কাঠামো, সুযোগ সুবিধা নির্ধারণ, গ্রাম আদালত প্রতিষ্ঠা, বিরোধ নিরসনে বিকল্প পদ্ধতির ব্যবহার, প্রতি জেলায় লিগ্যাল এইড স্থাপন সহ বিচারকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার, জাতীয় 4 নেতার হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করেছি এবং গ্রেপ্তারকৃত দণ্ডিতদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য সহায়তা লাভের সুযোগ সুবিধা অবারিত করা হবে। সার্বজনীন মানবাধিকার সুনিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত থাকবে। দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতামূলক প্রশাসন। প্রশাসনের সর্বস্তরে ই-গভর্নেন্স চালু করা হয়েছে এবং জনসেবা সম্পর্কিত তথ্য প্রদানের বাধ্যবাধকতা সৃষ্টির লক্ষ্যে তথ্য অধিকার আইন 2009 কার্যকর করা হয়েছে। সর্বোপরি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সম্মানজনকভাবে জীবন ধারণের জন্য বেতন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, দক্ষ, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক, গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা ও জনসেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তোলা। পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত 10 বছরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, রংপুর রেঞ্জ, রংপুর RRF, ময়মনসিংহ রেঞ্জ, 2টি র্যাব ব্যাটালিয়ন, সাইবার পুলিশ এবং গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে আগামী 5 বছরে জনসংখ্যার আনুপাতিক হারে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে জনবল নিয়োগ দেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। আধুনিক তথ্য প্রযুক্তি চালুর মাধ্যমে দুর্নীতির পরিধি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে আমাদের লক্ষ্য। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি আমাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। স্থানীয় সরকার, জনগণের ক্ষমতায়ন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ সহ পৌরসভা ও সিটি কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে অধিকতর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করব।
নাগরিক সুযোগ সুবিধা উন্নত প্রসারিত করার জন্য সরকারের সাহায্য উদ্যোগ অব্যাহত থাকবে। নগর ও শহরে ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিকল্পিত উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সামষ্টিক অর্থনীতি, উচ্চ আয়, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আগামী 5 বছরে জিডিপির 10% উন্নীত হবে। 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। 2030 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়াবে $5,479 মার্কিন ডলারেরও বেশি। 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। দারিদ্র্যের হার নেমে যাবে শূন্যের কোঠায়। অবকাঠামো উন্নয়নে বৃহৎ প্রকল্প, মেগা প্রজেক্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 10টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, এলএনজি টার্মিনাল, মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতু রেল সংযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন স্থাপন। আওয়ামী লীগ এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পায়রা বন্দরের পরিপূর্ণ উন্নয়নের কাজ চলমান রয়েছে। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাস্তবায়নাধীন রয়েছে। এলএনজি টার্মিনাল বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যে জাতীয় গ্রিডে এলএনজি গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আমার গ্রাম আমার শহর। প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা, উপজেলা, শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। ছেলে মেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে। সুপেয় পানি এবং উন্নত মানের পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে। কর্মসংস্থানের জন্য জেলা, উপজেলায় কলকারখানা গড়ে তোলা হবে। ইন্টারনেট, তথ্য প্রযুক্তি সমগ্র দেশে পৌঁছে যাবে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। তরুণ যুব সমাজ। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি হচ্ছে যুব শক্তি। দেশের এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় প্রসারিত করা হবে। প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় পর্যায়ে স্বল্প, মধ্যম ও উচ্চশিক্ষিত তরুণদের জন্য তথ্য সম্বলিত একটি ইন্টিগ্রেটেড ডাটাবেস তৈরি করা হবে। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে জনপ্রতি 2 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ইতিমধ্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই সুবিধা আরও বিস্তৃত করা হবে। তরুণদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি উপজেলায় গড়ে তোলা হবে একটি করে যুব বিনোদন কেন্দ্র। প্রতিটি জেলায় একটি করে যুব স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমরা আগামী 5 বছরে 1,28 লাখ কর্মসৃজনের পরিকল্পনা করেছি। প্রতি উপজেলা থেকে গড়ে 1000 যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীর ক্ষমতায়ন।
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। নারীর প্রতি সকল বৈষম্যমূলক আচরণ ও প্রথা বিলোপ করা হবে। বাল্যবিবাহ শূন্যের কোঠায় আমরা নামিয়ে আনব। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান মজুরি নিশ্চিত করা হবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে আলাদা ব্যাংকিং ও ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাস। বর্তমানে সামাজিক সুরক্ষার আওতায় 4,92,00,000 মানুষ বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতা পাচ্ছে। আগামী 5 বছরে এই সংখ্যা দ্বিগুণ করা হবে এবং সকলে ভাতার পরিমাণও বৃদ্ধি করা হবে। দারিদ্র্যের হার 12.3% এবং চরম দারিদ্র্যের হার 5% নামিয়ে আনা হবে। প্রতিটি পরিবারে অন্তত একজনের নিয়মিত রোজগার নিশ্চিত করা হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। সহজ শর্তে দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদানের মাধ্যমে আয়বর্ধকমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। কৃষি, খাদ্য ও পুষ্টি, খাদ্য নিরাপত্তা অর্জনে নিশ্চয়তা। বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের সম্পূর্ণতা অর্জনের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর নজর কেড়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সফল ধারা অব্যাহত রাখা হবে। কৃষি উপকরণের উপর ভর্তুকি অব্যাহত রাখব। কৃষি যন্ত্রপাতি সুলভ ও সহজপ্রাপ্য করব। কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করব। ফসল প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি পণ্যের দক্ষ সাপ্লাই চেইন বা ভ্যালু চেইন গড়ে তোলা হবে। কৃষি গবেষণায় বাজেট বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে। ছোট মাঝারি আকারের দুগ্ধ ও পোলট্রি খামার প্রতিষ্ঠা, মৎস্য চাষের জন্য সহজ শর্তে ঋণ, প্রয়োজন মতো ভর্তুকি, প্রযুক্তিগত পরামর্শ ও নীতি সহায়তা আরও বৃদ্ধি করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি। 2009 সালে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 4,900 মেগাওয়াট আর দৈনিক সরবরাহ ছিল 3,200 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20,400 মেগাওয়াট। 2020 সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে এবং 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ এবং 5,000 মিলিয়ন ঘনফুট LNG সরবরাহ করা হবে। শিল্প উন্নয়ন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা শ্রমঘন ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়নে জোর দিয়ে যাচ্ছি। সমগ্র দেশে 100টি সরকারি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে স্থাপন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এ পর্যন্ত 89টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং 14টি নির্মাণ কাজ এগিয়ে চলছে। অর্থনৈতিক অঞ্চলগুলো আনুমানিক অতিরিক্ত $40 বিলিয়ন রপ্তানি আয় বৃদ্ধি করবে এবং প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাটজাত পণ্যের রপ্তানিতে আর্থিক প্রণোদনা অব্যাহত রাখা হবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতকে বিশেষ গুরুত্ব সহকারে সুযোগ সুবিধা দেওয়া হবে। পদ্মা সেতুর 2 পারে আধুনিক শিল্প নগরী গড়ে তোলা হবে। প্রতিটি বিভাগ ও শহরে IT শিল্প পার্ক স্থাপন করা হবে। এইসব শিল্প পার্কে আগামী 5 বছরে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। শ্রমিক কল্যাণ ও শ্রম নীতি। 43টি শিল্প খাতের মধ্যে 40টি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি 2008 সালে 1,600 টাকা থেকে বৃদ্ধি করে 8,000 টাকা করা হয়েছে। নারী ও পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্প শ্রমিকদের মৌলিক অধিকার সুরক্ষা করা হবে। নারী শ্রমিকদের জন্য 4 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান,
কর্মক্ষেত্রে নিরাপত্তা ও চিত্তবিনোদনের ব্যবস্থা অব্যাহত থাকবে। শ্রমিক, হতদরিদ্র ও গ্রামীণ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য রেশনিং প্রথা চালু করা হবে। শিক্ষা, আমরা সবার কাছে গ্রহণযোগ্য যুগোপযোগী শিক্ষা নীতি প্রণয়ন করেছি। 2010 থেকে 2018 পর্যন্ত মাধ্যমিক পর্যায় পর্যন্ত সর্বমোট 260,85,91,000 বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা হবে। ইতিমধ্যে 100টি উপজেলায় এ ধরনের ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকল গ্রামে, আধা মফস্বল শহরে ও শহরের নিম্নবিত্তের স্কুলসমূহে পর্যায়ক্রমে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তি প্রদান অব্যাহত থাকবে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারার শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। কওমি মাদ্রাসার দাওয়ারে হাদিস ডিগ্রিকে মাস্টার্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টি করে প্রয়োজনীয় বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বেতন গ্রেড সহ শিক্ষা খাতে বেশ কিছু ক্ষেত্রে যে বৈষম্য রয়ে গেছে তা ন্যায্যতার ভিত্তিতে নিরসন করা হবে। ইতিমধ্যে অনেকগুলি আমরা করে ফেলেছি। স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, বর্তমানে সারা দেশে 16,000 কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা এবং 30 প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। মানুষের প্রত্যাশিত গড় আয়ু এখন 2009 সালের 66.8 বছর হতে 72.8 বছরে উন্নীত হয়েছে। 1 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। সকল বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। আর কমিউনিটি ক্লিনিকগুলোর ভবন সহ সকল সুবিধা পর্যায়ক্রমে আধুনিকীকরণ করা হবে। যোগাযোগ ব্যবস্থা, বিগত 10 বছরে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় 24,000 কিলোমিটার মহাসড়ক মজবুত, সম্প্রসারণ, সংস্কার বা কার্পেটিং করেছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, নবীনগর, চন্দ্রাশয় পর্যন্ত প্রায় 420 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 লেন বা তদূর্ধ্বে লেনে উন্নীত করা হয়েছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেইন ড্রাইভ নির্মাণ করা হয়েছে। 914টি সেতু, 3,977টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত 52,280 কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এছাড়া 75,773 কিলোমিটার পাকা সড়ক ও 31,637 মিটার ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন করা হয়েছে। 3,01,341 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। ঢাকা মহানগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্দেশ্যে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মেট্রো রেল বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের নির্মাণ কাজ 2019 সালের ডিসেম্বর এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত অংশ পরের বছর ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে বিশ্বাস করি। তৃতীয় পর্যায়ে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত 4.7 কিলোমিটার অংশ চালু হবে 2022 সালে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের কুতুবখালী পর্যন্ত 47 কিলোমিটার দীর্ঘ 4 লেন বিশিষ্ট প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 3টি পর্বে নির্মাণ কাজ শুরু হয়েছে।
বিমানবন্দর থেকে আশুলি হয়ে চন্দ্রা পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। এছাড়া ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে সাভারের হেমায়েতপুর হতে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করা হবে। আগামী ৫ বছরে প্রায় ১০,০০০ কিলোমিটার নৌপথ খনন করা হবে। ঢাকার চারপাশে ৪টি নদী ও খালগুলোকে খননের মাধ্যমে তীরের সৌন্দর্য এবং বৃদ্ধি করা হবে এবং এর নাব্যতা ফিরিয়ে আনা হবে। একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরও নির্মাণ করা হবে। বিদ্যমান আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর আধুনিকায়ন ত্বরান্বিত করা হবে। রাজধানীর গণপরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক বাস সার্ভিস চালু করা হবে। মহাসড়কের পাশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করার জন্য যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করার পরিকল্পনাও আমাদের রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ৫,৭৩৭টি ডিজিটাল সেন্টার এবং ৮,২০০টি পোস্ট অফিসের মাধ্যমে জনগণকে ২০০ ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ করা হয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করেছে মহাকাশ বিজ্ঞানের যুগে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা ২০২১ থেকে ২৩ সালের মধ্যে 5G চালু করব। ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা হবে। সমুদ্র বিজয়, ব্লু ইকোনমি, উন্নয়নের দিগন্ত উন্মোচন। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড, সামুদ্রিক পর্যটন শিল্প ইত্যাদি খাতে কর্মসংস্থানের অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা দায়িত্ব পেলে সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করব। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা। ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করে এবং এর আওতায় ১৪৫টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নিজস্ব অর্থায়নে প্রায় $৪০০ মিলিয়ন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার লক্ষ্যে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডে বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে। উৎপাদনশীল বনের আয়তন ২০১৫ সালের ১৩.১৪% হতে 20% উন্নীত করা হবে। শিশু কল্যাণ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে গড়ে ওঠা সুদৃঢ় সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য, শিক্ষা, বৃত্তি ও নানাবিধ কর্মকাণ্ড উন্নত ও সম্প্রসারিত করা হবে। পথ শিশুদের পুনর্বাসন ও নিরাপদ আবাসনের ব্যবস্থা, হতদরিদ্র ছিন্নমূল শিশুদের জন্য শিশু সদন প্রতিষ্ঠা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থা উন্নত প্রসারিত করা হবে। প্রতিবন্ধী ও প্রবীণ কল্যাণ। প্রতিবন্ধী সকল শিশু সুস্বাস্থ্য, শিক্ষা, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত আমরা করব। প্রতিবন্ধী মানুষের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, যোগাযোগ, চিকিৎসা সহজ করা হবে এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রবীণদের জন্য সম্ভাব্য ক্ষেত্রে আয় সৃষ্টিকারী কার্যক্রম গ্রহণ, প্রবীণদের বিষয়ে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের বার্ধক্যকালীন ভরণ পোষণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং 60 ও তদূর্ধ্ব বয়সের সকল মুক্তিযোদ্ধাকে সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস, লঞ্চে বিনামূল্যে চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা, ইতিহাস বিকৃতি রোধ, প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বদ্ধভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ধর্ম ও সংস্কৃতি, সংবিধান অনুযায়ী সকল নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করা হবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতি সমুন্নত রাখা হবে। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের সমাজ গড়ে তোলা হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। সারা দেশে 560টি মসজিদ কাম ইসলামী কালচারাল সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে আওয়ামী লীগ সরকারের অনুসৃত নীতি ও কর্মপরিকল্পনা অব্যাহত থাকবে। বাংলা ভাষা, সাহিত্য, চারু ও কারুকলা, সঙ্গীত, যাত্রা, নাটক, চলচ্চিত্র এবং সৃজনশীল প্রকাশনা সহ শিল্পের সব শাখায় ক্রমাগত উৎকর্ষ সাধন ও চর্চার ক্ষেত্রকে প্রসারিত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আরও বৃদ্ধি করা হবে। ক্রীড়া, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বর্তমান গৌরবোজ্জ্বল অবস্থানকে আরও সুদৃঢ় করার পাশাপাশি ফুটবল, হকি সহ অন্যান্য খেলাধুলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হবে। ক্রীড়া ব্যবস্থাপনা উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান আছে, তা অব্যাহত থাকবে এবং এগুলি সম্পন্ন করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায়, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেসব ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভূমিতে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সকল প্রকার আইন ও ব্যবস্থার অবসান করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ, মিথ্যা তথ্য প্রচার ও অনাকাঙ্ক্ষিত গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে। সামাজিক দায়বদ্ধতা সমৃদ্ধ সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম উন্নয়নে সহায়তা প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহ প্রদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নেব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গণমাধ্যম বান্ধব আইন করা হবে। সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ করা হবে না। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুরক্ষা, আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন ও বাস্তবায়ন করছি। সেনা, নৌ ও বিমান বাহিনীতে আধুনিক সমরাস্ত্র, যানবাহন এবং প্রযুক্তির সম্মিলন ঘটানো ছাড়াও সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। সিলেট, কক্সবাজারের রামু ও বরিশাল 3টি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা, 3টি পদাতিক ডিভিশন ও পদ্মা সেতু কম্পোজিট ব্রিগেড সহ বহু ইউনিট গঠন করা হয়েছে। আমরা নির্বাচিত হলে সশস্ত্র বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখার যে নীতি গ্রহণ করেছি তা অব্যাহত থাকবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আধুনিকায়নের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে। পররাষ্ট্রনীতি, বিগত 10 বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রবর্তিত এই নীতির আলোকে
আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করে যাচ্ছি। আমরা মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলবাসীর ৬৮ বছরের বন্দিত্ব জীবনের অবসান ঘটেছে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ভারতের সঙ্গে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা সহ সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা হবে। বাংলাদেশের ভূখণ্ডে জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রশ্রয় না দেওয়ার নীতি অব্যাহত থাকবে। আমরা আমাদের মাটি কাউকে ব্যবহার করতে দেব না। গত বছর মিয়ানমারে নির্যাতনের মুখে 11 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অনুপ্রবেশ করে। আমরা মানবিক কারণে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের এই মানবিক সিদ্ধান্ত বিশ্ব সম্প্রদায়ের প্রশংসা কুড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য দ্বিপাক্ষিকভাবে আলোচনা ছাড়াও জাতিসংঘ সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এনজিও কার্যক্রম, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ স্বশাসিতভাবে তাদের নিজস্ব বিধি মোতাবেক পরিচালিত হবে। সরকারি প্রতিষ্ঠান বা বিভাগ স্থানীয় সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছামূলক সমন্বয় জোরদার করা হবে। এমডিজি অর্জন এবং এসডিজি টেকসই উন্নয়ন বাস্তবায়ন কৌশল 2016 থেকে 2030। দারিদ্র ও ক্ষুধা নির্মূল, নারী পুরুষ সমতা ও নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার হ্রাস এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এই 4টি এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশেষ সাফল্য অর্জন করে প্রশংসিত হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত করে এসডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা হবে, যা ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করেছি। বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা 2100, জলবায়ুর ঘাত প্রতিঘাত সহ্য করে কাঙ্ক্ষিত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 শতবর্ষের একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনাটি 2030 সালের মধ্যে আমাদের মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করতে সহায়ক হবে। বদ্বীপ পরিকল্পনা 2100 সাল নাগাদ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাসমূহের সমন্বয়ের যোগসূত্র সৃষ্টি করবে। প্রিয় দেশবাসী, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। আমাদের এবারের অঙ্গীকার, আমরা টেকসই বিনিয়োগ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করব। এটা দিবালোকের মতো স্পষ্ট যে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পেলে জনগণ কিছু পায়। সাধারণ মানুষের জীবন জীবিকা ও সমৃদ্ধির সকল সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাঙ্ক্ষিত ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি একটি কথা এখানে বলতে চাই যে আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। বাবা মা ভাই আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধুমাত্র
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য। এদেশের সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, তাদের জীবন সমৃদ্ধশালী হয়, ক্ষুধা দারিদ্র্য থেকে বঞ্চনা থেকে তারা মুক্তি পায়, তাদের জীবনটাকে আরও উন্নত করা, এটাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কামনা। যে আদর্শ নিয়ে জাতির পিতাদের স্বাধীন করেছিলেন, সে আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই। আগামী 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করব। বাঙালি জাতির এই দুই মহেন্দ্র ক্ষণ সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ পারবে দেশকে সামনের দিকে এগিয়ে দিতে, পারবে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর। তাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, আগামী 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। এটা আমাদের জাতির কাছে ওয়াদা। 47 বছর আগে 1971 সালে 9 মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ডিসেম্বরের 16 তারিখে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। 2018 সালের ডিসেম্বরের 30 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতি এবার স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় বিজয় অর্জন করবে, এ বিশ্বাস আমার আছে। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, হোটেল সোনারগাঁও থেকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা, টেকসই উন্নয়ন ও তরুণ প্রজন্মকে আছে তার নানা প্রতিশ্রুতি। জোটগত ঘোষণার পর এবার দলীয় ইশতেহার দিচ্ছে বিএনপি, নির্বাচনে প্রতিপক্ষের আচরণ করছে পুলিশ, অভিযোগ ফখরুলের। 3টি আসনে প্রার্থিতা নিয়ে হাইকোর্টে খালেদা জিয়ার রিটের শুনানি আজ, নির্বাচনের সুযোগ দিতে দিক নির্দেশনা চান বিএনপি প্রধানের আইনজীবীরা। এবং নেত্রকোনা 4 আসনে ভোটের লড়াইয়ে 3 নারী, হাওড়ের উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, ভোটারদের মধ্যে চাঞ্চল্য। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।